তাহলে আমাদের যে সিলেবাসটুকু আছে আমরা মোস্টলি the electrostatic force belongs to Coulomb's law. Obviously electric field that's also belongs to Coulomb's law because force equals F equals QE, right? You know these things, okay? From this আমরা F সমান QE থেকে আসলে ইলেকট্রিক ফিল্ড F by Q অর্থাৎ ফোর্স পার ইউনিট চার্জ ওইটা আমরা ইজিলি বের করতে পারি। Then electrical potential and capacitors, dielectrics, I think all of the things already you studied. Magnetic field, Ampere's law, Biot-Savart law, Kirchhoff's law, electromagnetic induction. Okay, so syllabus seems very short. Okay, ideally seems very short. তো আমরা চেষ্টা করব elaborately পড়ার জন্য। Okay, আর only just I will follow that books. Fundamentals of Physics, Resnick Halide. Already I uploaded the books 9th edition. Okay, extended version 9th edition. তোমরা কি বইটা পাইছো? জি স্যার, বইটা পেয়েছি। ওকে, তাহলে ওই একটা বই আমি ফলো করব, আর অন্য কোন আসলে ওই বইটাকে বলা হয় তোমার ফান্ডামেন্টালস অফ ফিজিক্স এর বাইবেল। ওকে, সো এই বইটা যদি তোমরা ফলো করতে পারো দ্যাটস এনাফ। আর বেশি যদি প্রয়োজন হয় সেটা আমরা এক্সেস যদি অন্য কিছু ইউজ করি সেটা আমরা অবশ্যই ইনফরমেশনটা দিয়ে দেব। তাহলে এই জিনিসগুলো আমরা ধাপে ধাপে আগাবো। আমরা প্রথমে শুরু করব ইলেকট্রিক ফোর্স এন্ড ইলেকট্রিক ফিল্ড এইটুকু দিয়ে। ওকে, দেন আমরা যাব ইলেকট্রিক পটেনশিয়াল, ক্যাপাসিটরস এন্ড ডাইইলেকট্রিক্স। আর যেহেতু আমরা অনলাইনে ক্লাস করব, ইটস এ গুড অপরচুনিটি, একটা ভালো দিক যে আমরা এখানে বেশি জিনিস শেয়ার করতে পারবো। ক্লাসরুমে হয়তো আমার খুব বেশি শেয়ারিংটা বেশি করা যেত না, কিন্তু অনলাইনে একটাই মাত্র সমস্যা যে ফেস টু ফেস দেখা সাক্ষাৎ হয় না। কিন্তু তোমরা যদি ক্লাসগুলো ঠিক করে করো তাহলে অবশ্যই তোমাদের মানে সমস্যা হবে না ইনশাল্লাহ। তাহলে আমরা মোটামুটি ক্লাসে চলে যাই। হ্যাঁ, লেকচারে চলে যাচ্ছি, ঠিক আছে? কারো কিছু জিজ্ঞাসা আছে? ওকে, তাহলে আমি তাহলে জাস্ট আই উড লাইক টু স্টার্ট মাই লেকচারস। ওকে, okay, before going to the main lectures, I just want to show you fundamentals of something about the electrostatic force. So basically আমরা যদি খেয়াল করি আর কি, ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম এই যে ফিল্ড আমরা যেটা পড়তে যাচ্ছি, তো ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম বেসিক্যালি ডেভেলপড বাই উইলিয়াম গিলবার্ট, ভোল্টা, থমাস ব্রাউন, মাইকেল ফ্যারাডে, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, থমাস আলভা এডিসন, সোয়ান নিকোলা টেসলা। না, আচ্ছা টেসলা গাড়ির কি নাম শুনছো তোমরা? টেসলা? জি স্যার। Yes sir. Yes sir. এটা মালিকটা কে? Yes sir. এলন মাস্ক। এলন মাস্ক। টেসলা আসলে সে তার এলন মাস্ককে দিয়েছে। দেন ফাইনালি অ্যানাদার পারসন ইজ মার্কনি ইজ দেয়ার। না, মার্কনি যেটা তোমার কি মার্কনি কি আবিষ্কার করেছিল? Radio. সিগন্যাল। যদিও এটা জগদীশ চন্দ্র বসুর প্রথমে আবিষ্কার করেছিল, যেটা 105 বছর পরে এসে ওরা আবার তোমার স্বীকার করেছে যে দ্যাটস বিলংস টু বেসিক্যালি জগদীশ চন্দ্র বসু। ওকে, যাই হোক, তো এই যে লোকগুলো আছে তারাই আসলে এই ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম জিনিসগুলো আসলে ডেভেলপ করছে। এবং তারা আমরা যদি একটু খেয়াল করি আর একটু দেখি তারা কি দিয়েছেন, দেখো এই যে উইলিয়াম গিলবার্ট সে বলছে যে পশমের সাথে কি যেন অ্যাম্বার, যদি গ্রিক মানে গ্রিক যে বিফোর ক্রাশড 600 ইয়ার্স বিফোর, যেটা তোমার রেজিন এবং ফসিলের সাথে ঘষার ফলে বা ফ্রিকশনের ফলে এখানে ইলেকট্রিক চার্জ তৈরি হয়। তারপরে আসলো কি ফিজিশিয়ান উইলিয়াম গিলবার্ট। তারপরে এই যে ইলেকট্রিকাস, এই কথাটা আসলে উইলিয়াম গিলবার্ট প্রথমে ইউজ করছে। তারপরে দেখো এই যে জিনিসটা যে ব্যাটারি ভোল্টা, এই ভোল্টাটা আমরা দেখতে পাচ্ছ, এইটা একটা রেপ্লিকা, আমি এটা গুগল থেকে নিয়েছি আর কি, যে এইটা নিয়ার বাগদাদ এই যে ভোল্টাটা পাওয়া গেছে, ব্যাটারি কিভাবে সেল ইউজ করতো, এই কনসেপ্টের উপর ভিত্তি করে আসলে পরবর্তীতে 1800 সালে তোমার ভোল্টেক পাইল, যেটা তোমার
ওই যে 1800 সালে বোল্টা যেটা তৈরি করছে। এবং তারপরে পরবর্তীতে ব্যাটারি যখন চলে আসলো, পরবর্তী থমাস ব্রাউন সে ইলেকট্রিসিটি, এই যে তোমার প্রথম ইলেকট্রিসিটি শব্দটা ইউজ করছে থেকে থমাস ব্রাউন, কার থেকে? এই যে উইলিয়াম গিলবার্টের ওয়ার্ড থেকেই সে এই শব্দটা প্রথমে ইউজ করে, যে ওকে তার বইয়ের মধ্যে সে প্রথম লেখে। তারপরে দেখো মানে সবচেয়ে বেশি মাইকেল ফ্যারাডে যখন তোমার এই যে পাওয়ার জেনারেশন তৈরি করলো, ইলেকট্রিসিটি তোমার আরো বেশি তোমার সামনের দিকে আসলো মাইকেল ফ্যারাডে যখন তার ফ্যারাডেজ ল দিল। এবং তারপর বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, ওই যে তোমরা জানো যে ওই যে মানে ঘুড়ি উড়াতে গিয়ে কিভাবে সে লাইটনিং বা টাইনি ইলেকট্রিক স্পার্ক থেকে কিভাবে সে এই যে লাইটনিংটা আবিষ্কার করেছিল, এই সম্পর্কে সে কনসেপ্ট দিয়েছিল। এবং হিউজ ইলেকট্রিক চার্জ কিভাবে লাইটনিং এর মাধ্যমে তৈরি হয়, সেই জিনিসটা বেঞ্জামিন ফ্রাঙ্কলিন তার ওই জায়গাতে তোমার এক্সপ্লেন করেছিল। এবং সেখানে প্রথম যে চার্জ শব্দটা বেঞ্জামিন ফ্রাঙ্কলিন তোমার শুরু করে। তারপরে দেখো পরবর্তীতে আরো অনেক সায়েন্টিস্ট আসে, যে যেমন থমাস আলভা এডিসন। সে তোমরা জানো থমাস আলভা এডিসন প্রায় 1000 আবিষ্কার করছে। হ্যাঁ, হিউজ নাম্বার অফ আবিষ্কার সেই থমাস আলভা এডিসন করছে, যেটা আমরা যে ঢাকা শহরে যত মানে সে 1882 সালে দেখো ঢাকা শহরের প্রথম এই যে নিউ ইয়র্কের প্রথম তোমার স্ট্রিট ল্যাম্প জ্বালছে। তারপরে আরো যে জিনিসগুলো আসছে তোমার এই যে আমেরিকান ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল উইজার্ড নিকোলাস টেসলা, যার নামে এখন আসলে টেসলা কার আছে, যার উপরে ভিত্তি করে আসলে ম্যাগনেটিক ফিল্ড এবং ইলেকট্রিক ফিল্ডের সাথে যে কোলাবোরেশন বা ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড দুইটা যে এক সাথেই তোমার থাকে, হ্যাঁ যুগপৎ থাকে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড ইলেকট্রনের সাথে। যদি একটা চার্জ যদি মুভমেন্টে থাকে তখন ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড দুইটাই থাকে। এই কনসেপ্টটা তখন এই যে তোমার টেসলা নিয়ে আসেন। তার পরবর্তীতে মনে করো অনেক ম্যাথমেটিশিয়ান, জার্মান ম্যাথমেটিশিয়ান এম্পিয়ার ল দিচ্ছে, তারপরে জর্জ ওহম তারপরে ওহমের সূত্র দিল। এইভাবে আসলে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম অনেক সায়েন্টিস্টের গবেষণার ফসল, যেটা আমরা আসলে আজকে এই বর্তমানে দেখতে পাচ্ছি। আমরা হুট করে বলে ফেলি ওহমের সূত্র বি সমান আই আর বা আই প্রপোর্শনাল টু বি, কিন্তু এই জিনিসগুলো আসলে খুব এত সহজে আসেনি। হ্যাঁ, তো বিজ্ঞানীদের নিরলস চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে আসলে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমটা তৈরি হয়েছে। এবং তোমরাও আল্লাহ সাল্লাম এই এমএমই পড়তে আসছো, ভবিষ্যতে তোমরাও ঠিক একইভাবে মানে রিসার্চ অ্যাটিটিউড নিয়ে আস্তে আস্তে সামনের দিকে আগাবে, বিভিন্ন গবেষণালব্ধ ফলাফল তৈরি করবে আশা করি আর কি। তো আমরা এই ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের মধ্যে যে জিনিসগুলো আমরা দেখবো একটু ধীরে ধীরে আর কি, যে কিভাবে ইলেকট্রিক চার্জ কাজ করে, এগুলো তোমাদের জানা জিনিস, আমাকে খুব বেশি এখানে ডিটেলস করতে হবে না। আর তারপরে ইলেকট্রিক ফিল্ডের ভেক্টর, এই জিনিসগুলো একটু আলোচনা আমরা করব আর কি এট এ গ্ল্যান্স। আচ্ছা, ইলেকট্রিক চার্জ কি জিনিস একজন বলো তো? আমরা হুট করে বলে ফেলি যে তোমার সমধর্মী চার্জ বিকর্ষণ করে, বিপরীতধর্মী চার্জ আকর্ষণ করে, এবং চার্জ কনজারভেশন কথাগুলি আছে, এগুলো তোমরা অলরেডি জানো। আমি এটা সম্পর্কে খুব বেশি আমরা বিস্তারিত জানতে চাচ্ছি না। আর ইলেকট্রিক চার্জ হলো একটা বস্তুর বেসিক প্রপার্টি, এই কথাটা মাথায় রাখতেই হবে। ওকে, ইলেকট্রিক চার্জ ইজ এ বেসিক প্রপার্টি অফ ম্যাটার এন্ড দেয়ার ইজ টু চার্জেস, হোয়াট ইজ সে পজিটিভ চার্জ এন্ড নেগেটিভ চার্জ। যেই কথাটা আসলে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন প্রথমে আনে এবং ফ্যারাডে তারা এই জিনিসগুলি ইমপ্রুভ করে, এবং এইগুলো তোমাদের জানা জিনিস। এবং মজার জিনিস দেখো, ইলেকট্রিক চার্জ আমি এটা গুগল থেকে নিয়েছি এই পিকচারটা। ইলেকট্রিক চার্জটা কি জিনিস আসলে দেখো, যখন ইলেকট্রিক চার্জ যখন গতিশীল অবস্থায় থাকে তখন সে ম্যাগনেটিক ফিল্ড প্রস্তুত করে, রেস্ট থাকলে সে ইলেকট্রিক ফিল্ড তৈরি করে, তারপরে তার একটা ফান্ডামেন্টাল প্রপার্টি, তারপরে তার কুলম্বস, মানে আলটিমেটলি এই ইলেকট্রিক চার্জের ক্ষেত্রে দেখো পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ এন্ড আর আবার পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ আমরা যে বলি যে পজিটিভ নেগেটিভ দুইটার উপর নির্ভর করে কিভাবে ইলেকট্রন তার নাম্বার অফ ইলেকট্রন ক্ষয় হয় এবং নাম্বার অফ ইলেকট্রন গেইন হয়। পজিটিভ বলতেছে কিন্তু নাম্বার অফ ইলেকট্রন গেইন লসের উপর নির্ভর করতেছে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ। এবং এই ইলেকট্রিক চার্জের ক্ষেত্রে আবার কোয়ান্টাইজেশন শব্দটা আসে, এবং এটা একটা স্কেলার কোয়ান্টিটি, এডিটিভ ইন নেচার, কনজার্ভ লট অফ থিংস, ওকে, বিলংস টু দ্য ইলেকট্রিক চার্জ।
এবং এইটাকে আমরা স্মলেস্ট পসিবল চার্জ হিসাবে আমরা কোয়ান্টিফাই করি এবং তার ইলেকট্রনের একটা পজিটিভ চার্জ হলো যে ই সমান হলো 1.6 10 to the minus 19 কুলম এবং কনজারভেশনকে ডিফাইন করতে গিয়ে আমরা কিউ সমান এন ই দ্বারা ডিফাইন করি। এটা আমরা সবাই জানি। ওকে, তো এই জিনিসগুলো আসলে আমাদের অলরেডি জানা জিনিস, আমি এটা নিয়ে খুব বেশি যেতে চাচ্ছি না। তারপরে আরো অন্যান্য কিছু প্রপার্টি আছে ইলেকট্রিক চার্জের, এগুলো ওই একই কথাবার্তা, দুইটা পিকচার পেয়েছিলাম। ওকে ওকে, আমি এই স্লাইডটা ক্লোজ করে দেই, আমি আমার লেকচারের মধ্যে যাই। মেইনলি আমি তোমাদেরকে একটা এই যে এই ওয়ার্ড ফাইলটাও দিয়ে দেব। এখানে একটা আমার একটা ওয়ার্ড ফাইল আছে যেটা থেকে হয়তো তোমরা জিনিসগুলো হয়তো কিছু জিনিস কনসেপ্ট অফ যেই জিনিসগুলো আমরা আলোচনা করতেছিলাম এগুলো এখানে পাবা আর কি। এই যে কুলম্বের সূত্র। আচ্ছা, এই যে দেখো যে এই জিনিস আমরা বললাম যে লাইটনিং, ওই যে গুড়ি উড়ানোর সময় যে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন যখন কথাটা বললেন যে হিউজ নাম্বার অফ চার্জ তৈরি হয়। হ্যাঁ, এখানে এই যে স্পার্কিং হচ্ছে এবং আমরা জানি একটা বিল্ডিং এর ছাদের উপরে আর্থিং থাকে যাতে তোমার বিদ্যুৎ নিরোধক যন্ত্র থাকে, সেটা তোমার এই চার্জগুলোকে খেয়ে ফেলে এটা আর্থের মধ্যে পাঠিয়ে দেয়, কারণ পৃথিবীটা হলো একটা বৃহৎ চার্জ খাদক, তাই না? এটা যাই দেয় তাই এটা খেয়ে ফেলে। তো আমরা এই লাইটনিং রড হিউজ চার্জ ডিসচার্জ করে এবং সেখানে যার কারণে বিদ্যুৎ চমকায়, যখন মানুষ মারা যায় আসলে তার উপরে হিউজ নাম্বার অফ চার্জ তার ভিতর দিয়ে পৃথিবীতে চলে যায়। এই জন্য আসলে সে ওই এনার্জিটা সহ্য করতে পারে না, যে পুড়ে যায় বা সাথে সাথে মৃত্যুবরণ করে। এবং দেখা গেছে এই যে চার্জের ক্ষেত্রে মজার জিনিসটা হলো এই চার্জ ক্লাউড, look at the point, unbelievably huge discharge এবং ক্লাউড গেট চার্জ থ্রু এয়ার ফ্রিকশন 1 কিলোমিটার স্ট্রাইক means 3 billion volt. Just think of it, 3 billion volt 1 কিলোমিটার স্ট্রাইক, অর্থাৎ এই পরিমাণ ভোল্ট তৈরি হয় এবং এইটা যদি কোনো মানুষের উপরে তার পক্ষে তো বেঁচে থাকাটা অসম্ভব বিষয়। ওই জন্য গাছপালা দেখবা মানে ধ্বংস হয়ে যায়, ঘরবাড়িও দেখা যায় যদি তোমার ডিসচার্জ না থাকে ধ্বংস হয়ে যায়। এনিওয়ে, আমি এই স্লাইডটা তোমাকে দিয়ে দেব, এখানে হয়তো তোমরা কিছু ডিটেইলস পাবা। আমি আমার মেইন বইয়ে চলে যাই। ওকে, এখানে বইয়ের কথাবার্তাগুলোই আছে, আমি বইয়ে চলে যাচ্ছি। এটা যদি প্রয়োজন হয় আমরা ওপেন করব। চ্যাপ্টার নাম্বার কত বইয়ের মনে আছে? কে বলতে পারো? 12 না 22? 22 বলো 22 21। ওকে, এই যে ওকে, সো ইউর লেকচার আমরা এই 21 নাম্বার চ্যাপ্টার থেকে শুরু হবে। ওকে, ইলেকট্রিক চার্জ থেকে সামনের দিকে আমরা ফরওয়ার্ড করব। আচ্ছা, তো আমরা তোমরা এটা হচ্ছে কি এই যে ইলেকট্রিক চার্জ বা এই জিনিসগুলা গল্পের মতো পড়বে। আমি চাই তোমরা গল্পের মতো পড়ো এবং জাস্ট, এবং এই রেফ্রিজারেটর বইটা খুব ইজি ল্যাঙ্গুয়েজে লেখা। আমরা আশা করি তোমরা এগুলো জিনিসগুলো পারবে। এই যে কথাগুলো আমরা বললাম যে মাইকেল ফ্যারাডে বা ওই যে ক্লার্ক ম্যাক্সওয়েল। আচ্ছা, ম্যাক্সওয়েলের সূত্রটা কি বলতে পারো একজন? ম্যাক্সওয়েল কি সূত্র দিছে বলো? তো চার্জ রিলেটেড? হ্যাঁ, চার্জ রিলেটেড তো obviously। এই যার মাইক্রোফোন সাউন্ড হচ্ছে এটা অফ করে দিও।
তড়িৎ চুম্বকীয় Electromagnetic আচ্ছা wave. এই যে ভেলোসিটি অফ লাইট ক্যালকুলেশন করছিল কে? স্যার রোমার। আর কেউ করে নাই? ম্যাক্সওয়েলের সূত্র ব্যবহার করে কি ম্যাক্সওয়েল করছিল ভেলোসিটি অফ লাইট? তোমরা কি ভেলোসিটি অফ লাইটের এই ইকুয়েশনটা দেখছিলা যে সি সমান সমান এই যে মর্লি 1/μ0 এপসিলন নট রুট ওভার ছিল। আরে সি সমান সমান 1/√μ0 এপসিলন নট ছিল। এটা কে করছিল? ইয়েস স্যার, ইয়েস স্যার। এইটাই করছিল ম্যাক্সওয়েল। ওকে, ইলেকট্রোম্যাগনেটিক ইকুয়েশন ব্যবহার করে ম্যাক্সওয়েল ভেলোসিটি অফ লাইট বের করে। ওকে, এনিওয়ে আমরা জানি যে তোমার এই যে গ্লাস রড পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ কিভাবে রিফ্লেকশন করে সেই জিনিসগুলো আমরা জানি। তো আমি এখানে একটা জিনিস বলতে চাচ্ছি, তোমরা এই কন্ডাক্টর, তারপরে সেমিকন্ডাক্টর কাকে বলে, নন কন্ডাক্টর কাকে বলে, জিনিসগুলো অবশ্যই ভালো করে পড়বে। এবং আমরা জানি কন্ডাক্টর হলো পরিবাহী আর সেমিকন্ডাক্টর অর্ধপরিবাহী, এবং নন কন্ডাক্টর বা ইনসুলেটর দ্যাট ইজ টোটালি কুপরিবাহী, তাই না? তো আমরা জানি কন্ডাক্টরের ডেফিনিশন থেকে জানি যে চার্জ ফ্রি চার্জ থাকে বেশি, এবং সেটা যদি খুব ইজিলি কারেন্ট কন্ডাক্ট করে সেটাকে আমরা বলি কন্ডাক্টর। আচ্ছা, গুড কন্ডাক্টর কোনগুলা? কপার, আয়রন, অ্যালুমিনিয়াম, তাই না? এগুলো হলো গুড কন্ডাক্টর। আর নন সেমিকন্ডাক্টর কোনগুলা? অর্ধপরিবাহী, যেগুলোর সিলিকন, জার্মেনিয়াম, ইয়েস, ওকে, এরকম আছে কিছু। ফসফরাস তো না, তাই না? যাই হোক, এগুলো হলো সেমিকন্ডাক্টর। আর হিউজ নাম্বার অফ ইনসুলেটর। তাহলে ইনসুলেটরের পরিমাণটা আসলে বেশি। কাঠ, তারপরে বালি, ইট, সুরকি। স্যার শোনা যাচ্ছে না স্যার। স্যার শোনা যাচ্ছে না। স্যার অডিও প্রবলেম স্যার আছে। ইনসুলেটরের উপর থেকে আর শোনা যায়নি স্যার। হ্যালো আর সেমিকন্ডাক্টর কোনগুলা? সেমিকন্ডাক্টর, হ্যালো স্যার এতক্ষণ আপনার কথা শোনা যাচ্ছিল না। স্যার স্যার শোনা যাচ্ছিল না কিছু স্যার। শোনা যাচ্ছিল না। ওকে, সেমিকন্ডাক্টর কাকে বলে? যারা কখনো কন্ডাক্টর হবে কখনো ইনসুলেটরের মতো কাজ করে। ওকে, তাহলে এখানে স্যার যার ক্ষেত্রে কন্ডাকশন মানে অর্থাৎ হাফ ফিল থাকে ব্যালেন্স গুলা, অর্থাৎ সেটাকে বলা হয় সেমিকন্ডাক্টর। আর মেটালের ক্ষেত্রে ব্যালেন্স বিন কন্ডাকশন বিন কিভাবে থাকে একজন বলো দেখি। ফ্রি ইলেকট্রন থেকে ওভারল্যাপিং থাকে। মেটালের ক্ষেত্রে ব্যালেন্স ব্যান্ড কন্ডাকশন ব্যান্ড ওভারল্যাপিং থাকে, সেই ক্ষেত্রে তার অ্যাক্সেস অফ বা ফ্রি ইলেকট্রন ইজিলি মুভ করতে পারে। তারপরে হলো আর কুপরিবাহীর ক্ষেত্রে ব্যালেন্স ব্যান্ড পুরোপুরি প্রায় 16 ভোল্ট ইলেকট্রোভোল্ট পার্থক্য থাকে। গ্যাপ থাকে, স্যার একটা হিউজ গ্যাপ থাকে। হ্যাঁ, হিউজ গ্যাপ থাকে। এবং এই যে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ সবগুলোকে মিলিয়ে বলা হয় কন্ডাকশন। এই যে মোবাইল কন্ডাকশন ইলেকট্রন, যে মোবাইল ইলেকট্রনকে বলা হয় কন্ডাকশন ইলেকট্রন। আচ্ছা, এখানে একটা দেখো, আমি যে এখানে তোমরা একটু হাইলাইটিং জিনিসগুলো একটু দেখো ভালো করে। হ্যাঁ, এই যে এখানে একটু হাইলাইটিং করা আছে, দেখো, মানে আমরা পজিটিভ চার্জ নেগেটিভ একটা আমরা
বলছি যে আয়ন বিকাম পজিটিভলি চার্জ, আয়ন বিকাম নেগেটিভলি চার্জ। ইন বোথ কেসেস ইলেকট্রন রিমুভিং অর ইলেকট্রন এডিং। পজিটিভের ক্ষেত্রেও ইলেকট্রন রিমুভিং এবং নেগেটিভের ক্ষেত্রে ইলেকট্রন এডিশন। ওই জন্যই একটা আমরা দুই ক্ষেত্রেই ইলেকট্রনটাই তোমার রিমুভ হচ্ছে, পজিটিভের ক্ষেত্রেও হচ্ছে, নেগেটিভের ক্ষেত্রে, দুই ক্ষেত্রেই ইলেকট্রন রিমুভাল অর এডিশনের উপর নির্ভর করবে এটা কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে। আচ্ছা, তো কুলম্বস ল, আমি কুলম্বস ল বিস্তারিত বলতে চাচ্ছি না, এটা অলরেডি জানা জিনিস তোমাদের। শুধুমাত্র আমরা একটা জিনিসে চলে যাই, এই কুলম্বস ল এর যে জিনিসটা আসছে তার সাথে গ্রেভিটেশনাল ফোর্সের এখানে জাস্ট লুক এট দ্য পয়েন্ট। গ্রেভিটেশনাল ফোর্সের এই জায়গায় তুমি লিখি যে ডিফারেন্স বিটুইন, এটা কি সিমিলারিটিজ মনে হয় তাই না? Gravitational constant may be called both equation. Okay, similarities. This belongs to the similarities. Similarities. এটা হলো যে similarities between gravitational law. আমরা এই জায়গাতে দেখতে পাবো যে এই দুইটার মধ্যে কিভাবে সিমিলারিটিজ আছে। এবং মজার জিনিস দেখো, কুলম্বস ল এর ক্ষেত্রে আমরা যদি একটু দেখি যে বিষয়টা কি বলতেছে এই কুলম্বস ল এর ক্ষেত্রে, এবং আমরা কুলম্বস লটা হলো শর্ট ডিস্টেন্স এবং গ্র্যাভিটেশনাল লটা হলো কি লং ডিস্টেন্স, তাই না? তারপরে হলো যে কুলম্বস, আবার কুলম্বস ল অ্যাটমের ক্ষেত্রেও কাজ করে এবং বড় পার্টিকেলের ক্ষেত্রেও কাজ করে। এখানে তোমার যদি শেল মডেলের কথা চিন্তা করি, সেগুলো মানে অধিকাংশ ক্ষেত্রে অনেক সিমিলারিটিস আছে দুইটার মধ্যে। আবার একটার ক্ষেত্রে ডিসিমিলারিটিস হলো, একটা হলো ফর দ্য কেস অফ চার্জ আর একটা হলো ফর দ্য কেস অফ ম্যাস, কিন্তু দুইটাই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। একটা হলো শর্ট রেঞ্জ ফোর্স আর একটা হলো লং রেঞ্জ ফোর্স। এই জিনিসগুলো দেখবে একটু এখানে। এবং এখানে আছে নিউটনিয়ান মেকানিক্স, যে কোয়ান্টাম মেকানিক্স সম্পর্কে কথাগুলি বলছে যে তোমার হাজারবার টেস্ট করো, দেখো কুলম্বস ল কিন্তু একই রকম কথাগুলি আসছে এখানে আর কি। হ্যাঁ, আর আচ্ছা, 1 কুলম্ব চার্জ কাকে বলে একদিন বলো তো ঝটপট। রোল 45, রোল 45, যার রোল 45 জি স্যার বলো 1 কুলম্ব চার্জ কাকে বলে? 1 কুলম্ব চার্জ, 1 কুলম্ব 1 কুলম্ব চার্জ বলো। এই যে কোনো পরিবাহের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ 1 সেকেন্ড ধরে চললে যে চার্জ উৎপন্ন হয় তাকে 1 কুলম্ব বলে। Yes, so 1 coulomb charge means the quantity of charge in 1 second passing through a conductor, okay, with 1 ampere electricity, তাই না? যে if 1 ampere electricity pass through a conductor for 1 second, then the quantity of charge passing out, that is known as the 1 coulomb charge, okay? আচ্ছা, এখানে দেখো আমরা এই যে চার্জ কনস্ট্যান্ট যেটা কে ইউজ করা হচ্ছে 1/4 পাই এপসিলন, সেটা তোমরা জানো। এবং ভেক্টরিয়াল ফর্মটাও জানো তোমরা কুলম্বস ল এর। এটা হলো কুলম্ব, এই যে কে এর ইকুয়েশন, এবং সেটাকে বলা হয় পারমিটিভিটি। এপসিলন নট হলো পারমিটিভিটি। জিনিসগুলো আমাদের জানা জিনিস। এবং আমরা আরো যে জিনিসটা দেখতে পাই যে কুলম্বস লটা অবশ্যই এডিটিভ, তাই না? গ্র্যাভিটেশনাল ফোর্স যেমন একটা পার্টিকেলের উপরে অনেকগুলো পার্টিকেলের ফোর্স অ্যাড হয়, সেখানে কুলম্বস ল এর ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এই ফোর্সগুলা অনেকগুলো চার্জ যদি একসাথে থাকে, পাশাপাশি থাকে, তাহলে এখানে গ্র্যাভিটেশনাল ফোর্সের মতোই এই জিনিসগুলো অ্যাড হয়। এবং এইটাকে আমরা অনেকটা শেল থিওরেমের মতো দেখতে পারি, যে দ্যাট লুকস লাইক শেল থিওরেম। এবং শেল থিওরেম তোমরা এই জায়গাতে যে কথাটা তোমরা জানো, যে তোমরা নিজেরাও এই কথাটা বলে আসছো যে তোমার ইলেকট্রিক চার্জ এই যে স্ফেয়ারের ভিতরে থাকে, তাই না? জি স্যার। Yes, sir. ভিতরে না সবার উপরের পৃষ্ঠে? উপরের এই পৃষ্ঠে থাকে স্যার, পৃষ্ঠে থাকে। ইলেকট্রিক চার্জ বিলংস টু ইলেকট্রিক চার্জ অবশ্যই স্ফেয়ারের আউটসাইড দি শেল থাকে, তাই না?
জি স্যার। এটা যতই তুমি জি স্যার। এটার ভিতরে দিতে চাও এটা কিন্তু ভিতরে থাকে না, চার্জগুলো অটোমেটিক্যালি বাইরে চলে যায়, কিন্তু মনে হয় দ্যাট ইজ কনসেন্ট্রেট এট দ্য সেন্টার, টোটাল চার্জ এটা কনসেন্ট্রেট এট দ্য সেন্টার, এইটাই আসলে শেল মডেল। এবং তার আমরা যে একটা পার্টিকেলের সাথে আমি যদি এখানে একটা বল ধরি, ধরো এখানে একটা বল আছে, এখানে একটা বল আছে, এই দুইটার মধ্যবর্তী যে আমার রেজাল্টেন্ট ফোর্সটা আসলে তো এখানেও চার্জ আছে, এখানেও চার্জ আছে, এখানেও চার্জ আছে, এখানেও চার্জ আছে, কিন্তু দুইটার কুলম্বস লটা যখন আমরা ক্যালকুলেশন করতেছি দ্যাট গোজ অনলি ফ্রম দি সেন্টার টু সেন্টার। ওকে, এই কথাটা এখানে বলতে চাচ্ছি। ওকে, এবং if charge particle is located inside shell is uniform charge, there is no net electric force on the particle from the shell. কথাটা মানেটা কি, একটা বড় শেলের ভিতরে যদি এখানে চার্জ রাখি তার উপরে আসলে চার্জ আসছে কি, ফোর্স কতটুকু কাজ করছে এটা আমরা বুঝতে পারি না, কারণ এটা ইউনিফর্মলি তার উপরে চারিদিক থেকে কাজ করতেছে। এটা কি বুঝছো কথাটা? তার উপর দ্বিতীয় লাইনটা আরেকবার একটু বললে ভালো হয় স্যার। কোনটা? এই যে দ্বিতীয় লাইনটা ইফ এ চার্জ পার্টিকেল ইজ লোকেটেড ইনসাইড এই যে চার্জ পার্টিকেল যখন একটা বডির ভিতরে থাকে তখন তো তার চারিদিকে অন্যান্য চার্জ সমানভাবে কাজ করছে, তাই না? তখন এখানে অ্যাট্রাকশন রিপালশন ফোর্স কাজ করে, ফলে তার উপরে কোনো রেজাল্টেন্ট ফোর্স থাকে না। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। ইয়েস স্যার। এজন্য কারণ সম্ভবত এই চার্জের চারিদিকে চার্জ আছে, ফলে আলটিমেটলি তার উপরে রেজাল্টেন্ট ফোর্সটা জিরো। এই দুইটাকে বলা হয় অনেকটা শেল মডেলের কথাবার্তা, এবং এইটা আমাদের এই ইলেকট্রিক চার্জের ক্ষেত্রে প্রযোজ্য। স্যার, তার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ স্যার, আমরা মানে জানি যে ফোর্সটা একটা স্পেয়ারের তার যে সারফেস থাকে তার উপরে থাকবে, কিন্তু আমরা ধরে নেই যে চার্জগুলো একদম সেন্টারে কনসেন্ট্রেটেড। তো এই ব্যাপারটার স্যার ফিজিক্যাল মিনিংটা কি, মানে এটা কেন এভাবে ধরে নেওয়া হচ্ছে? ওই যে সেন্টার অফ মাস যে কথাটা আসছে এখানে, সেন্টার অফ মাসটা কোথায়? সেন্টার অফ চার্জ, এখানে টোটাল চার্জটা কনসেন্ট্রেটেড ওই জায়গাতে আসে, এবং সেই হিসাবেই আসলে এটা আমরা ক্যালকুলেশন করি। ওকে, আমরা সেন্টার অফ মাস, সেন্টার অফ গ্র্যাভিটি কথাগুলি আসে, হ্যাঁ, ওই জায়গা থেকে, কনসেপ্ট থেকে আর কি। টোটাল মাসটা, টোটাল চার্জটা একটা বিন্দুতে কনসেন্ট্রেটেড আসে বলে অনুভব হয়। ওকে, ওইটা ধরেই লগুলা ডিফাইন করা হয়েছে। আর হয়তো প্রত্যেকটা চার্জের সাথে প্রত্যেকটা চার্জের ইন্টারাকশন ধরে ইন্ডিভিজুয়ালি আমাকে কনসিডার করতে হতো, এবং এটা যেহেতু আমরা ইকুয়েট করছি তার উপরে অনেক চার্জ, যে কথাটা আসছে এখানে এইটার জন্য। ওকে, রেজাল্টেন্ট ফোর্স কি হবে? আমি এখানে একটা চার্জ দিলাম, আমি এখানে চার্জ দিলাম, এখানেও চার্জ আছে, এই ফোর্স, তো এরকম কোটি কোটি ফোর্স এখানে কাজ করতেছে, সবগুলো মিলিয়ে সম্মিলিত রেজাল্টেন্ট ফোর্সটা আমার এখানে কাজ করবে। ওকে, তো ওইটার জন্যই একটা সেন্টার ধরা হয়। ওকে, যেই জায়গা থেকে আমার রেজাল্ট, যেটা তোমরা যে ওই যে রেডিয়াস অফ জাইরেশন পড়ছো না, চক্রগতির ব্যাসার্ধের মতো, তাই না? এখানেও ঠিক অনেকটা সেই রকম। আচ্ছা, ওই আমরা যে কথাটা একটু আগে বললাম যে স্পেয়ারের বাহিরে চার্জ থাকে, এই স্পেরিক্যাল কন্ডাক্টর থেকে সেই কনসেপ্টটা আমরা জানতে পারি আর কি, শেল মডেলের মতো মতো। ওকে, এগুলো তোমাদের মোটামুটি ভাই পড়া জিনিস, জাস্ট এখানে একটু ইলাবোরেটলি আছে, এই অঙ্কগুলো একটু দেখবা যে তিনটা চার্জের মধ্যে ফোর্স কিভাবে কাজ করে। এখানে একটা প্রবলেম আছে, এই যে প্রবলেম এখানে আছে মোটামুটি, এই যে এখানে এই প্রবলেমটা টোটাল ডেসক্রিপশন এই ফিগারের মধ্যে দেওয়া আছে। হ্যাঁ, চার্জগুলো কিভাবে কাজ করতেছে, একটু ধীরস্থির ভাবে পড়বা এগুলা। আমরা এবার একটু অন্য দিকে যাই, এবং এই প্রবলেমগুলো করবা, এই যে প্রবলেমগুলো আছে এখানে, এই যে প্রবলেমগুলো। আচ্ছা, এই যে চার্জ কোয়ান্টাইজড কথাটা কে বুঝো? রোল 35। স্যার, চার্জ কখনো ওই নির্দিষ্ট পরিমাণ চার্জের চেয়ে কম বা বেশি হতে পারে না, অর্থাৎ ওটার গুণিতক হতে হয়। গুণিতক স্যার, ওই পূর্ণ সংখ্যা মানে 0 1 2 3 এভাবে। এইটা হলো কি, একটা যে আমরা মানে মিনিমাম চার্জ আমরা ধরছি যে একটা ইলেকট্রনের চার্জ হলো ই, তাই না? জি স্যার। এবং একটা ইলেকট্রনের চার্জ আমরা কোয়ান্টিফাই করে বলা হচ্ছে যে দ্যাট চার্জ ইজ ইকুয়ালস টু 1.6 10⁻⁻19 কুলম্ব, দ্যাট ইজ 1 ইলেকট্রন চার্জ।
অর্থাৎ একটা টোটাল সিস্টেমের মধ্যে যে চার্জ থাকবে সেই চার্জটা হবে এই একটা ইলেকট্রনের চার্জের গুণিতক। এটাই হলো মূলত মূল বিষয়। ওকে, কি হলো আবার লেখালেখির কাজগুলো গেল কই, পেন কোথায়? কলম গেল কোথায় আমার? আচ্ছা, যাই হোক, তবে আমরা কোয়ান্টাইজেশন অফ চার্জ দিয়ে বোঝাচ্ছি যে চার্জটা হবে একটা ইলেকট্রন চার্জের গুণিতক, এটা কোনোভাবেই ফ্র্যাকশন হবে না। তবে একটা মাত্র ক্ষেত্রে, আচ্ছা কার ক্ষেত্রে ফ্র্যাকশন হয় বলো তো? স্যার কোয়ার্কস। ইয়েস, ফর দ্য কেস অফ কোয়ার্ক, এই যে কথাটা এখানে আমি একটু হাইলাইট করা আছে, এটা কি রে ভাই গেল কইগুলা, কোথায় যেন ক্লিক করে চলে গেছে। স্যার রাইট সাইডে মেনু বারটাতে চেক করে দেখতে পারেন, একটা পিঙ্ক পেন আছে রাইট সাইডে কোন পাশে? আপনার স্ক্রিনে রাইট সাইডে নিচের দিকে একটা পিঙ্ক পেন আছে, কমেন্টেও দেখতে পারেন বা নিচে পিঙ্ক পেনটা তো চেক করতে পারেন। চলে গেল আবার। এই তো। ফাইন টুলস, উপরে টুলস আছে। আর আগে নাই। কমেন্টে ক্লিক করে দেখবেন কষ্ট করে, রাইট সাইডে মেনু বারে কমেন্টে ফিফথ ওয়ান, উপর থেকে ফিফথ ওয়ান। ইয়েস। ওকে, ওকে, তাহলে এখানে আমার টোটাল চার্জটা হলো কোয়ার্কের ক্ষেত্রে চার্জটা ইট ক্যান বি ফ্র্যাকশন। ওকে, আর আসলে এইটা মানে অ্যাপারেন্টলি দ্যাট ক্যানট বি ডিটেক্টেড ইন্ডিভিজুয়ালি, আর বাস্তবে এটা যদিও বলা হচ্ছে কোয়ার্কের ক্ষেত্রে চার্জ ফ্র্যাকশনাল। স্যার কোয়ার্ক জিনিসটা এক্সপ্লেইন করা যাবে? এইটা তো আবার অন্য একটা ফাংশন, তুমি একটু এলিমেন্টারি পার্টিকেল পড়বা। হ্যাঁ, তোমার কাছে কি কনসেপ্ট অফ মডার্ন ফিজিক্স বইটা আসছে বাইজারের? না স্যার, আমি দিয়ে দেবো। হ্যাঁ স্যার আমার আচ্ছা, কনসেপ্ট এখন কোয়ার্ক হলো, এখন বলা হচ্ছে আমরা যে তোমার ইলেকট্রন বলতেছি ফান্ডামেন্টাল অফ চার্জ, তাই না? তারপরেও দেখা গেছে কি এই ইলেকট্রনকে ভাঙলে আরো ক্ষুদ্রাতি ক্ষুদ্র হয়, পাইওন, মেসন, বোজন, তারপরে হলো যে তোমার আপ কোয়ার্ক, ডাউন কোয়ার্ক, চার্ম কোয়ার্ক। হ্যাঁ, কোয়ার্ক আছে 8টা না 10টা কোয়ার্ক আছে। হ্যাঁ, ওই কোয়ার্ক গুলাকেই বলা হচ্ছে সর্বনিম্ন পার্টিকেল। হ্যাঁ, ওকে, ফান্ডামেন্টাল পার্টিকেল মানে একেবারে কণা, মানে অর্থাৎ ইলেকট্রন, প্রোটন, নিউট্রনকে ভাঙলে আমরা আরো ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা পাচ্ছি, সেগুলো হলো আমার এলিমেন্টারি পার্টিকেল। তোমার যেটা আসছে কোয়ার্ক, ওই কোয়ার্ককেই বলা হচ্ছে এখন যে তোমার অ্যাটমের মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অণু আর কি। অ্যাটমের যে মূল বিল্ডিং ব্লক হলো কোয়ার্ক, ওই কোয়ার্কের চার্জটাই হলো এই যে ফ্র্যাকশনাল চার্জ। আর তোমরা যারা খুব হাইলি কিউরিসিটি আছে তাহলে মানে এলিমেন্টারি ফিজিক্স পড়বে একটু, কনসেপ্ট অফ মডার্ন ফিজিক্স বাইজার থেকে, আমি বইটা দিয়ে দেব। ওকে, আচ্ছা, তাহলে আমরা এই আরেকটা পার্ট হলো কি চার্জ ইজ কনজার্ভ, এই কথাটার মানেটা কি বলো তো একজন? রোল 25, রোল 25, রোল 22, 22। স্যার চার্জ ইজ কনসার্ভ বলতে হচ্ছে আমাদের যদি চার্জে আদান প্রদান হয় টোটাল নাম্বার অফ চার্জটা সবসময় সেম থাকবে, ওটা কনস্ট্যান্ট থাকবে। দ্যাট ইজ দ্য থিং, এটা যাই ঘটুক, এখানে যত লেনদেন ঘটুক, যাই কিছু হোক, টোটাল নাম্বার অফ চার্জ ক্যান নট বি ডেস্ট্রয়েড, চার্জ ক্যান নট বি ক্রিয়েটেড, চার্জ ক্যান বি ট্রান্সফার ফ্রম ওয়ান মিডিয়া টু অ্যানাদার মিডিয়া, ওয়ান
object to another object, one particle to another particle. Okay, one body to another body. Okay, that is the thing. Total number of charges is constant. That is known as the conservation of charge. Okay, এবং তোমরা জানো তোমরা ইন্টারমিডিয়েটে অনেক ওই যে ডাল্টনের পরমাণু মতবাদ পড়ে আসছো না? Yes, sir. সেখানে রিঅ্যাকশনে কিন্তু দেখে আসতো ডাল্টনের পরমাণু মতবাদের ক্ষেত্রে টোটাল নাম্বার অফ ইলেকট্রন সেম, প্রোটনস বা টোটাল চার্জ মানে রিঅ্যাকশনের পূর্বে সেম, পরে সেম, এবং সেখান থেকে আসলে ওই চার্জের কনসেপ্টটা আসছে আর কি। হ্যাঁ, ডাল্টনের পরমাণুবাদ থেকে। তো টোটাল নাম্বার অফ চার্জ ইন এ সিস্টেম ইজ অলওয়েজ কনস্ট্যান্ট। এইটাই হলো তোমার চার্জ কনজারভেশন। ওকে, এই হলো মোটামুটি ইলেকট্রিক চার্জের বিষয়। হ্যাঁ, তো তোমরা একটু থরলি, এটা আসলে টোটালি তোমাদের পড়া জিনিস, টোটালি ইন্টারমিডিয়েটে পড়া জিনিস। তারপর আমরা একটু এখানে ইয়ে করলাম, রিভাইজ করলাম। তোমরা এই আমার এখান থেকে দেখো এই যে প্রবলেম গুলা যদি তুমি দেখো, আমার এখানে কিছু কি হাইলাইটিং পাচ্ছ ইয়েলো কালার? ইয়েস স্যার। এই হাইলাইটেড প্রবলেম গুলো একটু দেখার চেষ্টা করবে। হ্যাঁ, দেখতে পাচ্ছ? এগুলো পারবা, অবভিয়াসলি পারবা। এই যে এখানে কিছু হাইলাইটেড প্রবলেম আছে, এগুলো একটু করবা। ওকে, এক্সারসাইজ থেকে। এবং আর এক্সারসাইজের প্রবলেমগুলো করার পূর্বে তুমি যেই প্রবলেমগুলো তোমার বইয়ের ভিতরে সলভ করা আছে সেগুলো আগে করবা। হ্যাঁ, আর যেগুলো পারবা না কে রে ভাই, তোমার স্পিকার অফ করো। সরি স্যার, আসলে এবং আরো অন্যান্য প্রবলেমগুলো করতে গিয়ে যদি একান্তই প্রবলেম না পারো, প্লিজ লেট মি নো। ওকে স্যার, হাইলাইটেড প্রবলেমগুলো আরেকবার দেখানো যাবে স্যার? এই যে তোমার শুরু থেকে তোমার কাছে তো এইটার সফট কপি আছে না? জি স্যার, সরি স্যার। পিডিএফ ফাইলে তো এই যে তোমার দেখতে পাচ্ছ হাইলাইটেড, এই যে এগুলো দেখতে পাচ্ছ না? এই যে এগুলা। জি স্যার। পাচ্ছ কি? এই হাইলাইটেড প্রবলেমগুলো একটু দেখবা আর কি। আচ্ছা, এই একজন আমাকে একটা প্রবলেমটা, তোমাদের কাছে ক্যালকুলেটর আছে? জি স্যার। জি স্যার। আছে শিওর? ইয়েস স্যার। তাহলে আমাকে বলো 1 কুলম্ব 1 অ্যাম্পিয়ার কারেন্ট তৈরি করতে কতটা ইলেকট্রন লাগবে? ঝটপট 1 মিনিট সময় দিলাম, তাড়াতাড়ি করো। 6.25 10 to the power 18 কতটা ইলেকট্রন? 6.25 10 to the power 18। এইটা কি মানে তুমি গণতে পারবা? না স্যার। না স্যার, অনেক বড় একটা সংখ্যা। অর্থাৎ তোমার লাইফ তো কি পৃথিবীর লাইফও শেষ হয়ে যাবে না? জি স্যার। মানে আমি আমার শোনো, আমার এটা অনেক ক্ষেত্রে তোমাদেরকে যখন এই প্রশ্নটা ভাইবে করা হয়, স্যার একটা ইলেকট্রন হুট করেই মানে এই অ্যান্সারটা দিয়ে দেয়, স্যার 1 সেকেন্ডে যখন বলো তো 1 সেকেন্ডে কয়টা মানে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ তৈরি করতে কতটা ইলেকট্রন লাগবে? স্যার 1 অ্যাম্পিয়ার। অনেকেই কিন্তু কথাটা বলে, সে আর ভাবে না যে আসলে তো চার্জকে যে ওই যে কিউ সমান আইটি দিছে, আইটি 1 অ্যাম্পিয়ার, তার মানে এইটাকে যে 1 সেকেন্ডে কি মানে 1 কুলম্ব যে ইনভার্স করতে হবে নাম্বার অফ ইলেকট্রন বের করতে গেলে কিউ সমান এন ই থেকে, তাই না? তো সেইটা থেকে আর ওই মাথায় আর ওইটা সে চিন্তাও করে না ইনভার্ট যে করতে হবে, হুট করে বলে দেয় হ্যাঁ স্যার একটা ইলেকট্রন। আর একটা ইলেকট্রন দিয়া যদি 1 কুলম্ব 1 অ্যাম্পিয়ার ইলেকট্রিসিটি তৈরি করা যেত, তাহলে কি মানে পৃথিবীতে মানে আমাদের জ্বালানির অভাব হইতো? না স্যার, জিন্দিগিও হইতো না, তাই না? যাই হোক, তো তোমরা এই ইলেকট্রিসিটি চার্জ এই যে চ্যাপ্টারটা আছে এটাকে একটু দেখবা। আমরা পরবর্তী চ্যাপ্টার আমরা পড়ব এই ইলেকট্রিক ফিল্ড, এটা আমরা শুরু করব, যদিও আমি আজকে শুরু করতে পারতাম। হ্যাঁ, আমরা কি হাইলাইটেড প্রবলেমস গুলাই সলভ করার চেষ্টা করব নাকি বাকিগুলো? হাইলাইটেড গুলাই করো। আর যারা শোনো, আরেকটা কথা বলি, আমি তাহলে আমার লেকচার ক্লোজ করি। হ্যাঁ, আজকে আর বেশি দূর না যাই, এটা এখানেই থাকুক। আমি রেকর্ডিংটাও খালি তোমাদের এমবি খাইয়া তো লাভ নাই, রেকর্ডিংটা ক্লোজ করে দেই।